সবাইকে গুরুকুল টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা এরর ইন টেন্স এর পার্ট 2 ক্লাস আজকে আমরা করব। আগের দিন আমরা ক্লাস পার্ট 1 আমরা ক্লাস করেছি, সেখানে আমরা টেন্সের উপরে যে সকল এরর কারেকশন সাধারণত পরীক্ষায় দেয় সে সম্বন্ধে কিছু বিস্তারিত করা হয়েছে। আজকে আমরা এরর ইন টেন্সের যে সেকেন্ড পার্ট আছে সেই সেকেন্ড পার্টে আমরা সম্পূর্ণভাবে টেন্সের উপর যে এরর কারেকশন গুলো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পরীক্ষায় দেয় সেগুলো আজকে আমরা দেখব। তো চলো শুরু করা যাক আজকে প্রথম ক্লাস। আজকে আমরা প্রথমে যে দেখতে পাচ্ছি যে কটা আমি ভার্বের নাম লিখেছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভার্ব অফ পারসেপশন, অর্থাৎ অনুভব বা অনুধাবন করা হয় যে সকল ডু ভার্বের সাহায্যে। সেগুলো কি? ফিল মানে অনুভব করা, হিয়ার মানে শোনা, স্মেল মানে হচ্ছে গন্ধ নেওয়া, টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া। ভার্ব বি জায়গায় যেটা আছে ভার্ব অফ কগনিশন, অর্থাৎ জানা বা চিনতে পারা ভার্বগুলো কি কি? বিলিভ, নো, থিঙ্ক। বিলিভ মানে বিশ্বাস করা, নো মানে জানা, থিঙ্ক মানে চিন্তা করা। সি জায়গায় আছে ভার্ব অফ ইমোশন, অর্থাৎ অনুভূতি, ফিলিংস যেটাকে বলে মানসিক যে অনুভূতি বা ফিলিংস হয়। তো সেটা কি কি ভার্ব আছে? হোপ, লাভ, হেট। তো এই যত প্রকার ভাব দেখছি এর মূল বৈশিষ্ট্য হলো বা বিশেষত্ব হলো যে এই ভার্বগুলো যখন বাক্যে থাকবে আমি শুধু দেখবো যে এই ভার্বগুলোর সাথে আইএনজি এবং এদের আগে কোনো বি ভার্ব যুক্ত আছে কিনা। যদি থাকে তাহলে সেই অংশে ভুল হবে, অর্থাৎ এই ভার্বগুলির কখনোই কোনো কন্টিনিউয়াস হয় না। এই ভার্বগুলি কিন্তু কখনোই কোনো কন্টিনিউয়াস টেন্স করা যাবে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে কোনো গঠন যদি আমরা প্রশ্নে দেখতে পাই তাহলে সেই অংশে কিন্তু ভুল হবে। এটা কিন্তু এই চ্যাপ্টারে এটা মূল বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নিই যে এই ভার্বগুলোর কিছু স্পেশাল ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, যেগুলি আমি এইমাত্র বললাম যে এই ভার্বগুলিকে সাধারণত কন্টিনিউয়াস টেন্সে করা যায় না, কিন্তু কখন করা যায়, একটি বিশেষ ক্ষেত্রে এদেরকে ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রটা আমি দেখাচ্ছি। দেখো আমি দুটো উদাহরণ লিখেছি। প্রথম এর আগের যে উদাহরণ সেটা হচ্ছে হি ইজ ফিলিং বেটার, অর্থাৎ সে ভালো অনুভব করছে, এটা কিন্তু ভুল। অর্থাৎ তার যে অনুভূতি সেই অনুভূতি ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ফিলিং কথাটা ব্যবহার করব না কন্টিনিউয়াস মুডে। অর্থাৎ আমরা এই জায়গাটায় কিন্তু আমরা ভুল দেখব এবং এই জায়গাটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি হি ফিলস বেটার। অর্থাৎ আমি এই জায়গাটা যদি মুছে দিই তাহলে কি হবে? অর্থাৎ এখানে আমি কি লিখবো? হি ফিলস বেটার। ঠিক আছে, তো এটা কিন্তু সঠিক, হি ফিলস বেটার, এটা কিন্তু সঠিক প্রয়োগ। দ্বিতীয় যেটা আছে দ্য ডক্টর ইজ ফিলিং হিজ পালস। এখানে পালস মানে নাড়ি, এখানে একজন বিশেষ ব্যক্তি সে তার নাড়ি পরীক্ষা করছে। এক্ষেত্রে কিন্তু আমরা ফিলিং শব্দটাকে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আমরা করতে পারি বা এবং এটা করা যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কখনো ভুল হবে না। অর্থাৎ আমি যদি স্পেশাল ভাবে কিছু কোনো এই ভার্বগুলোকে নিয়ে যদি আইএনজি বা কন্টিনিউয়াস টেন্স করতে চাই তাহলে কিন্তু সেগুলো হবে না, কিন্তু বিশেষ ক্ষেত্রে যেমন ডক্টর বা এমন কিছু ব্যক্তি থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ভার্বগুলোর সাথে আইএনজি করতে পারি। ঠিক আছে, তো সাধারণত কিন্তু এদের সাথে কন্টিনিউয়াস হয় না, এটা কিন্তু মূল বিষয়। এবার আমরা পড়ব সেকেন্ড যে রুলস, সেটা হচ্ছে হোয়াইল এবং হোয়েনের সাথে যে টেন্সের যে প্রবলেমটা আমরা পরীক্ষার সময় দেখতে পাই বা গ্রামার বা এরর কারেকশন রুলসটা আমরা যেটা দেখতে পাই সেটা কি? হোয়াইল এবং হোয়েন এই দুটোরই কিন্তু বাংলা যখন, কিন্তু হোয়েন এবং হোয়াইলের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটাই কিন্তু আমাদের পরীক্ষায় দেয়। হোয়াইলের অর্থ হচ্ছে পিরিয়ড অফ টাইম, অর্থাৎ হোয়াইল যখনই বাক্যে থাকে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো হোয়াইলের সাথে যুক্ত অংশ কিন্তু সবসময় একটি কন্টিনিউয়াস অর্থাৎ প্রগ্রেসিভ টাইমে থাকতে হবে। ওকে, কিন্তু হোয়েন যখন বাক্যে থাকবে সেটি কিন্তু দুটো মিন করতে পারে। সবচেয়ে কমন বা সবচেয়ে বেশি যে মিনটা করে বা অর্থ নেয় সেটা হচ্ছে হোয়েন কিন্তু পয়েন্ট অফ টাইমটা কিন্তু বেশি ডিনোট করে, অর্থাৎ এটা স্থির কাজ, একবার করেই হবে সেক্ষেত্রে। তো হোয়াইলের ফরমেশনটা কি? হোয়াইল প্লাস এস মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ যে কোনো কন্টিনিউয়াস টেন্স হবে এখানে, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। তবে প্রসঙ্গত এখানে বলা অবশ্যই জানতে হবে এই যে কন্টিনিউয়াসটা শুধুমাত্র কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট টেন্সই হয়। ফিউচার টেন্সে কিন্তু সাধারণত হোয়াইলের কোনো
অ্যাপ্লিকেশন হয় না। ওকে, কারণ হোয়াইল এবং হোয়েন দুটোই কিন্তু হয় প্রেজেন্ট কিংবা পাস্ট কে নির্দেশ করে, ফিউচারকে কখনো নির্দেশ করতে পারবে না। বাংলাতে ফিউচারের কথা থাকলেও হোয়েন মানে অর্থাৎ যখন বা হোয়াইল যখন থাকলে কিন্তু আমরা ফিউচার টেন্স ব্যবহার করব না। হোয়েনের কি ফরমেশন? হোয়েনের সাধারণত যে ফরমেশনটা আমরা পরীক্ষায় থাকে অর্থাৎ সবচেয়ে কমন, সেটা হচ্ছে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস V1 বা V5, অর্থাৎ V1 বা V5 মানে হচ্ছে এটা প্রেজেন্টে, এবং বা V2 অর্থাৎ এটা কিন্তু পাস্ট টেন্সে, অর্থাৎ V1 মানে প্রেজেন্ট এবং পাস্ট দুটোতে কিন্তু আমরা দেখতে পাই। এবং বিশেষ ক্ষেত্রে কিন্তু আমরা খুব কম ইউজ হয়, সেক্ষেত্রে হোয়েন ইজ ইকুয়াল টু হোয়াইলই হয়। সেক্ষেত্রে হোয়েন থাকলে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এবার আমরা উদাহরণ সাহায্যে দেখিনি কিভাবে হোয়েন এবং হোয়াইল বাক্যে ব্যবহার করতে হয়, সেটি বাংলা বাক্যে বা ইংরেজি বাক্যে। দেখো আমি এখানে 3টি বাক্য লিখেছি। প্রথম যে বাক্যটি আছে, যখন সে আসবে, অর্থাৎ সে আসবে এই বাক্যের পূর্বে কিন্তু যখন আছে, তখন আমি যাব। তো এই যে দুটি বাক্য যুক্ত হয়েছে যখন এবং তখন দিয়ে, আমরা যখনের জন্য হোয়াইল কিংবা হোয়েন বসাতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে এই কাজটি যখনের সাথে যুক্ত অংশ যে কাজটি, সেটি একবার করে হয় না বারবার করে হচ্ছে। তো দেখছি সে আসবে অর্থাৎ একবারই আসবে, বারবার আসবে না, এমন কোনো গঠন এখানে নেই। তো আমি কিন্তু তখনই কিন্তু এখানে যখন ইজিক্যাল টু আমি কিন্তু এখানে হোয়েনে ব্যবহার করব, হোয়াইলে ব্যবহার করব না। দেখো দ্বিতীয় বাক্য, যখন সে খাচ্ছিল তখন আমি গেলাম। যখন সে খাচ্ছিল তখন আমি গেলাম, এই বাক্যে যখন কথাটি রয়েছে যে বাক্যের পূর্বে, এই যে বাক্যের পূর্বে রয়েছে এই খাচ্ছিল, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ লয়ের জন্য আমরা করব পাস্ট, এবং লটাকে যদি আমি চেপে ধরি খাচ্ছি মানে গতিশীল, এটা তখন হবে কন্টিনিউয়াস, টোটাল মিলে হবে পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স যখন হয়েছে তখন কিন্তু আমি দুটি করতে পারি, এক আমি হয় হোয়াইলে ব্যবহার করতে পারি বা হোয়েনে ব্যবহার করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি কখনোই এখানে কিন্তু হোয়াইলের যে আমি এখানে যে ব্যবহারটা করলাম, সেই ব্যবহারটা কিন্তু কখনোই আমি কিন্তু এই বাক্যে করতে পারবো না। কেন করতে পারবো না? এই বাক্যটা একবার করে হয়, আর এই বাক্যে কিন্তু কন্টিনিউয়াস মুডে আছে, অর্থাৎ হোয়াইল শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে হবে, কিন্তু হোয়েন কন্টিনিউয়াস এবং সিম্পল উভয় ক্ষেত্রে কিন্তু হবে। তৃতীয় যে প্রসঙ্গটা আসি সেটা হচ্ছে, দেখো এখানে যখন সে আসবে, অর্থাৎ এই যে ক্রিয়ার সাথে কিন্তু একটা বে রয়েছে, ববে বা থাকলে সেটা কিন্তু কি হয়, ববে বা থাকলে সেটা ফিউচার হয়, আমরা জানি। কিন্তু তবুও আমরা এই অংশটিকে কিন্তু কখনোই আমরা ফিউচার টেন্সে করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ হোয়েনের সাথে যুক্ত অংশ শুধুমাত্র সিম্পল রূপটা কিন্তু নেবে, সিম্পল প্রেজেন্ট কিংবা সিম্পল পাস্ট। ওকে, তো সিম্পল প্রেজেন্ট বা পাস্ট নিলে এই অংশটা ববে বা থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই অংশটাকে কি করব, সিম্পল প্রেজেন্ট টেন্সেই লিখবো, এবং পরের অংশটাকে কিন্তু আমি ফিউচার টেন্সে করতে পারবো। তো ট্রান্সলেশন করলে কি হতো, when he comes, এবার তখনের জন্য দেন লেখার কোনো প্রয়োজন নেই, ওটা বসানো লাগে না, কমা, আর আমি যাব মানে I shall go। ওকে, এবার এই জায়গাটায় কিন্তু ফলো করতে হবে, পরীক্ষা এখানে কিন্তু ভুল থাকে। পরীক্ষায় কি থাকবে, আসবে বলতে এখানে থাকবে পরীক্ষায় he will come, এই জায়গাটা কিন্তু আমাদের দেখতে হবে। কখনোই কিন্তু হোয়েনের সাথে যুক্ত অংশ কিন্তু কখনো শ্যাল বা উইল নেবে না। ওকে, এটা কিন্তু পরীক্ষায় খুব কমন, সবসময় হয় এখানে সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট, আর কিন্তু কোনো রূপ ব্যবহার করা যায় না, পরীক্ষাতে কিন্তু এটাই দেয়। দ্বিতীয়ত যেটা ছিল, যখন সে খাচ্ছিল, তো আমি এটা কি করব, আমি করব যখন ইংরেজি আমি কি করব, এখানে হোয়াইল দিয়ে করবো, কারণ জিনিসটি কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই আমি করতে পারি, আমি হোয়েন দিয়েও করতে পারি, কিন্তু করব না, হোয়াইলের ব্যাপারটা আমি শিখব। তো হোয়াইল হি ওয়াজ ইটিং, কমা, I went there, আমি সেখানে গেলাম। এবার দেখো তৃতীয় নম্বর যেটা ছিল, যখন তুমি পড়তে, তো প্রথম যে ক্রিয়াটা আছে তুমি পড়তে, এই বাক্যের যে ক্রিয়াটা পড়তে, এটা কিন্তু একবারই হচ্ছে, পড়তাম মানে পড়তে থাকতাম এমন কিন্তু কোনো বাংলা নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা পড়তে বলতে একবারই ধরবো, অর্থাৎ সিম্পল পাস্ট। ওকে, তখন সে আসতো,
এই ক্রিয়াটা আমি কেমন করে করছি দেখো, ততে তাম থাকলে মূল ক্রিয়ার সাথে যদি ততে তাম থাকে তাহলে আমরা উডের ব্যবহার করি, অর্থাৎ ইউজ টু ব্যবহার করি, বা সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করি। আমি কিন্তু এই জায়গাটা কিন্তু উডের ব্যবহার করব না, অর্থাৎ ততে তামের জন্য কিন্তু উডের ব্যবহার করব না। পরীক্ষায় উডের ব্যবহার থাকবে, সেখানে কিন্তু ভুল হবে। অর্থাৎ কি হবে এটা, when you came he would come, he would come। এই যে দেখো দ্বিতীয় যে বাক্যে যে ত আছে, ততে তাম থাকলে যে উডের ব্যবহার করতে হয়, সেই ব্যাপারটা কিন্তু আমি দ্বিতীয় বাক্যে করতে পেরেছি। ওকে, কিন্তু হোয়ের সাথে যুক্ত অংশ কিন্তু আমি করতে পারলাম না। পরীক্ষার সময় কিন্তু এখানে ইউ উড কাম থাকবে, পরীক্ষার সময় এখানে ইউ উড কাম থাকবে, এটি কিন্তু ভুল, শুধু কেম হবে, সিম্পল পাস্ট। অর্থাৎ এখানে যদি আমি উড দেখি, আমি চোখ বন্ধ করে এখানে অপশনটা কিন্তু কেমই তুলবো, অর্থাৎ আমি এখানে V2 ফর্মে তুলবো। ওকে, তো এই হচ্ছে হোয়াইল এবং হোয়েন এর ব্যবহার। এবার আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম লেখা আছে। তো এইটার বৈশিষ্ট্য কি, এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এই বাক্যটির মূল উদ্দেশ্য হলো বা যেটা মিন করে সেটা হচ্ছে এটি হলো উপযুক্ত সময়, এটি হলো উপযুক্ত সময়। এই যে বাংলাটি আমি পেলাম, তো এটি বাংলা যখন থাকবে তখন আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দিয়ে করবো, কিন্তু এর মূল বিষয় বা ফরমেশনটা হলো এরা যখন বাক্যে থাকবে শুরুতে বা যেখানে থাকুক না কেন, এদের পর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পর শুধুমাত্র V2, আবার বলছি শুধুমাত্র V2 বা পাস্ট রূপের ভার্ব বসাতে হবে, বা যদি কোনো মোডালের ব্যবহার করতে হয় তাহলে সেই মোডালের কি করতে হবে, মোডালের কিন্তু পাস্ট ফর্ম করতে হবে। অর্থাৎ মোডাল এরও পাস্ট রূপ কিন্তু আমাদের করতে হবে। মোডালের পাস্ট রূপ বলতে কি বোঝায়, শ্যালের পাস্ট ফর্ম শুড, উইলের পাস্ট ফর্ম উড, ক্যানের পাস্ট ফর্ম কুড, মেয়ের পাস্ট ফর্ম মাইট, এই ব্যবহার কিন্তু আমাদের কিন্তু এখানে করতে হবে। ওকে, এইটা কিন্তু মনে রাখতে হবে। এইটা কিন্তু পরীক্ষায় বহুবার দেয়। শুধুমাত্র সাবজেক্টের পর V2 ফর্ম ছাড়া আর কোনো কন্টিনিউয়াস, পারফেক্ট, শ্যাল উইল কোনো কিছু কিন্তু এখানে একটি বাক্য লিখেছি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম হি প্লেস ক্রিকেট। ওকে, তো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম যেই থাকবে আমি দেখবো যে সাবজেক্ট ঠিক তারপরে একটি সাবজেক্ট থাকবে, সাবজেক্টের ঠিক পরেই একটি ভার্ব থাকবে। সেই ভার্বটি যেন সব সময় V2 রূপ, অর্থাৎ ম্যাক্সিমাম টাইমে ইডি বা ডি যুক্ত যে V2 ফর্ম হয় বা একটি ভার্বের যে বিশেষ যে V2 রূপ হয় সেটি যেন এখানে থাকে। কিন্তু দেখতে পাচ্ছি যে এই বাক্যে কিন্তু এই V2 ফর্ম নেই, অর্থাৎ এস বা ইয়েস আছে, অর্থাৎ এটা V5 ফর্ম, যা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করে, অর্থাৎ এটি কিন্তু ভুল ব্যবহার। তো আমি এখানে কি করব, আমি এই পার্টটা কিন্তু এরর টিক দেব, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ক্ষেত্রে আমি কিন্তু অপশন থেকে কোনটা তুলবো, যেটি পাস্ট ফর্ম আছে। শুধু প্লেট, হ্যাড প্লেট তোলা যাবে না, হ্যাড প্লেটও তোলা যাবে না, শুধু প্লেট তুলতে হবে, অর্থাৎ শুধু V2 ভার্ব কিন্তু আমাদের এখানে তুলতে হবে। তো এটি ছিল আমাদের ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহার। এবার আমরা যে ফরমেশনটা দেখছি সেটি হচ্ছে, আমি একটি উদাহরণ লিখেছি, পরীক্ষায় এমনই থাকে ম্যাক্সিমাম টাইমে, আই উইশ আই ড্যাশ এ বার্ড। অর্থাৎ এটির মূল অর্থ হলো আমার ইচ্ছা যদি আমি একটি পাখি হতে পারতাম। এই বাক্যগুলি হচ্ছে কাল্পনিক বাক্য, এই বাক্যগুলিকে বলা হয় কাল্পনিক বাক্য বা ইমাজিনারি উইশ। তো এই বাক্যগুলো কিন্তু পরীক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু প্রায় দেখতে পাওয়া যায়। এখানে সাবজেক্ট আই আছে, এখানে সাবজেক্ট যে কেউ ভ্যারি করতে পারে, হি, শি, ইট, যে কেউ ভ্যারি করতে পারে। তো এখানে কিন্তু আমি একটা জিনিস দেখব, যখনই সাবজেক্ট প্লাস উইশ আবার সেই সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টই আবার এইখানে বসবে, সেই সাবজেক্টের পর যদি একটি ভার্ব বসাতে হয় এবং সেই ভার্ব যদি অপশনে, যদি এই যে আমি অপশন লিখেছি, এই অপশনে যদি অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার এমন যদি বি ভার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি একটি ভার্বই নেব, সেটা কিন্তু ওয়ার ভার্ব। এই ভার্বটি কিন্তু আমরা নেব। সাবজেক্ট কে হলো আমার দেখার দরকার নেই, আমি সাবজেক্টের পর যে কোনো সাবজেক্টের পর আমি কিন্তু শুধুমাত্র ওয়ার ভার্বটি কিন্তু নেব, যদি অপশনে বি ভার্বের অপশন থাকে। ওকে,
এখানে আর কোনো ভাব কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। নিয়মটি কি? নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইজ বা সাবজেক্ট থাকলে, সেই সাবজেক্ট থাকলে তারপর হয় ওয়ার বসাও, বা যদি ডু ভার্ব অপশন যদি শুধু ডু ভার্ব থাকে তাহলে ডু ভার্বের অপশনে কিন্তু শুধুমাত্র ডু ভার্বের V2 রূপ নিতে হবে, ডু ভার্বে নিতে হবে V2 রূপ বা পাস্ট রূপ। এবং যদি মোডাল ব্যবহার করতে পারে তাহলে মোডালের পাস্ট রূপ কিন্তু আমরা অপশন থেকে নেব। ওকে, তো আমরা কিন্তু অপশন থেকে কিন্তু আগে ভালো করে দেখবো যে সেখানে আমার বি ভার্বের অপশন রয়েছে, না ডু ভার্বের অপশন আছে, না মোডাল ভার্বের অপশন আছে। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাই সেটা সেন্টেন্স কমপ্লিশনে, এই যে সেন্টেন্স কমপ্লিশন, ইমপ্রুভমেন্ট বা এরর কারেকশন সব জায়গায় কিন্তু একই নিয়মটা কিন্তু এখানে প্রযোজ্য হবে। তাহলে বোঝা গেল আমরা কিভাবে উইশের ব্যাপার। এবার আমরা টেন্সের উপর যে এরর কারেকশন, সেখানে আমরা 5 নম্বর নিয়মটি পড়বো। 5 নম্বর নিয়মটি হলো ইফ, টিল, আনটিল, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন, ইভেন ইফ, ইন কেস। ওকে, ইফ মানে হলো যদি, টিল মানে হলো যতক্ষণ, আনটিল মানে হলো যতক্ষণ না, আনলেস মানে হলো যদি না, অর্থাৎ আনলেস এর অপর নাম হচ্ছে ইফ প্লাস নট, অর্থাৎ ইফ এর সাথে যে নট দিয়ে যে নেগেটিভ বাক্য করলে সেটি আনলেস এর মতন ব্যবহার হয়, অর্থাৎ আনলেস মানে ইফ নট। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেই মাত্র সেই মাত্র, যেই মাত্র সেই মাত্র হলে অ্যাজ সুন অ্যাজ বসে। হোয়েন মানে হচ্ছে যখন, আমরা আগের যে নিয়মে পড়েছি। ইভেন ইফ মানে হচ্ছে এমনকি যদিও, ইন কেস মানে যদি এমন কিছু হয়। ওকে, এই কটি শব্দ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এই নিয়মে এরা বাক্যে থাকলেই এদের পর যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এখানে এরা থাকলে আমি শুধু একটি দেখবো যে এদের সাথে যুক্ত বাক্যের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পর প্রেজেন্ট বা পাস্ট এর যে কোনো একটি সিম্পল এর রূপ আছে কিনা। অর্থাৎ ভার্বটি কিন্তু আমাকে হয় V1 বা V5 বা V2 এই রূপ বাদে অন্য কোনো রূপ থাকলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় কিন্তু এরর হবে, অর্থাৎ ভুল হবে। অর্থাৎ এরা থাকলে সবচেয়ে বেশি পরীক্ষায় দেয় মোডালের ব্যবহার দেয়, অর্থাৎ এদের পর সাবজেক্টের পর কিন্তু এখানে কি দিয়ে দেবে, শ্যাল বা উইল বা এমন মোডাল দিয়ে দেবে যে মোডালগুলো কিন্তু দেখলে কিন্তু আমরা সেখানে ভুল করব, অর্থাৎ ওটাই কিন্তু আমাদের ঠিক অ্যান্সার হবে। ওই পার্টটা কিন্তু ভুল আছে, সেটা এরর কারেকশন, ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কমপ্লিশন। আমরা কিন্তু সবসময় কিন্তু সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট পুরো বাক্য পড়ে কিন্তু আমরা এই জায়গাগুলো করব। চলো এবার উদাহরণ সাহায্যে দেখা যাক কিভাবে এদেরকে বাক্যে প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছি আমি দুটোই উদাহরণ লিখেছি। তো প্রথম যে উদাহরণটি আছে, ইফ হি উইল কাম, কমা দিয়ে আই শ্যাল গো। তো এই বাক্যটা সাধারণত এই যে কোনো একটি পার্টকে দেখে বুঝতে হবে যে পার্টটি ফিউচার টেন্সে আছে, তাহলে ফিউচার মানে অপরটি প্রেজেন্ট টেন্স হবে। তো ইফের সাথে যুক্ত যে বাক্যটি আছে, ইফের সাথে যুক্ত বাক্য কোনটা, এটা, কারণ ইফ যার আগে থাকবে, এরা যার আগে থাকবে সেই বাক্যটি হবে এদের সাথে যুক্ত বাক্য। তো এই যুক্ত অংশে আমরা কি দেখব, আমরা দেখবো যে এখানে কোনো শ্যাল উইল বা অন্য কোনো মোডাল বা অন্য কোনো ভার্ব বসে আছে কিনা। তো দেখতে পাচ্ছি এখানে শ্যাল বা উইল অর্থাৎ মোডাল ভার্বের ইউজ করা আছে। তো এটা কিন্তু আমাদের এই অংশে কিন্তু ভুল হবে। আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু আমরা এখানে কামস করব, শুধু কামস করব, সিম্পল প্রেজেন্ট টেন্স করব এবং পরের পার্টে কিন্তু ফিউচার টেন্স থাকবে। ওকে, কিন্তু ইফের সাথে যুক্ত অংশে কিন্তু আমরা ফিউচার টেন্স করলাম না। ঠিক একই নিয়ম আনলেস থাকলে, আনলেস হি উড কাম আই উড গো। দেখতে পাচ্ছি এখানে দুটো উডের ব্যবহার করা আছে বা নাও থাকতে পারে। তো এখানে কিন্তু আমরা হির পর এই যে সাবজেক্ট আনলেস এই বাক্যের পূর্বে আছে, তো এই বাক্যের সাবজেক্টকে হির সাথে যুক্ত কি আছে, একটা মোডাল, উড নামক একটা মোডাল আছে। এই মোডাল কিন্তু থাকা যাবে না, অর্থাৎ আমাকে কিন্তু এখানে পাস্ট করতে বলছে। তো আমি কোন পাস্ট করব, আমি সিম্পল পাস্ট করব, সিম্পল পাস্ট। অর্থাৎ উডটা আমি যদি কেটে দিই, উডের জায়গায় আমি কি করব, আমি শুধু কেম করব, শুধু কেম। এটা কিন্তু V2 হয়ে গেল। তাহলে বুঝতে পারলাম এখানে কি করে আমরা বাক্যে এখানে ভুল থাকি। আরেকটা জিনিস এখানে অবশ্যই জানার বিষয় আছে, সেটা হচ্ছে আনটিল এবং আনলেস, আনটিল এবং আনলেস এই দুটি, আনটিল এবং আনলেস যে বাক্যে থাকবে সেই বাক্যের সাবজেক্টের পর
আবার যদি নট থাকে, সেই বাক্যের সাবজেক্টের পর আবার যদি নট থাকে, তাহলে ওই অংশ কিন্তু ভুল হবে। তাহলে আনটিল এবং আনলেস দিয়ে কিন্তু আমরা দুটো জিনিস শিখতে পারলাম, দুটো নিয়ম। এক, আনটিল বা আনলেস এর পর কিন্তু সাবজেক্টের পর শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট বা পাস্ট ছাড়া অন্য কোনো ভার্ব বসতে পারবে না। দ্বিতীয় নিয়ম কি বললাম, আনটিল বা আনলেস এর পর যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের পর নট দিয়ে যদি কোনো শব্দ থাকে, সেটা থাকলেও কিন্তু সেই অংশে ভুল হবে। অর্থাৎ নটের প্রয়োগ কিন্তু পরের অংশে থাকতে পারে, আনটিল বা আনলেস এর অংশে না থাকে, অন্য অংশে থাকতে পারে, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এই অংশে কিন্তু নট থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে। তাহলে বুঝতে পারলাম কিভাবে এই বাক্যগুলোকে কিন্তু। এবার আমরা এরর ইন টেন্সের শেষ দিকে চলে এসেছি। এখানে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই বিষয়টি কিন্তু একটু বোঝার বিষয় আছে। বিষয়টা কি, জটিল বাক্য অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স বা ক্লজ, যেটাকে আমরা বাক্যে ক্লজ হিসেবে আমরা জানি, সেই বাক্যের যে কোনো অংশে, অর্থাৎ জটিল বাক্য কিন্তু একটি বাক্য নিয়ে জটিল বাক্য হয় না, অনেকগুলো বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশগুলো একসাথে যুক্ত কিন্তু জটিল বাক্য হয় বা ক্লজ হয়। সেক্ষেত্রে যে কোনো অংশে যদি পাস্ট থাকে অর্থাৎ যে কোনো অংশে যদি পাস্ট টেন্সের কোনো ভাব থাকে, কোনো ভাব, সেটা ডু ভার্ব, বি ভার্ব বা শুড, উড, যে কোনো একটি পাস্ট টেন্স ভাব থাকলে, বা মেইন পার্ট অর্থাৎ যেটি মেইন পার্ট হয়, মেইন ক্লজ হয়, সেই অংশে যদি পাস্ট থাকে, পাস্ট টেন্সে যদি সেটি অংশ হয়, পরের অংশ, তাহলে পরের অংশ বা সাবঅর্ডিনেট যে অংশটি থাকবে, অর্থাৎ যেটির সাথে আমরা মেইন পার্টের যে লিঙ্কার থাকে না বা সাবঅর্ডিনেট পার্টের যে লিঙ্কারটা থাকে, সেটা দেখে না বুঝবো যেটা সাবঅর্ডিনেট পার্ট, সেই পার্টটিও কিন্তু আমাদের পাস্ট টেন্সে করতে হবে। ওকে, তো আমরা এই বিষয়টির সাথে আমরা পরিচিত হলাম। এবার একটি বিষয় আছে, সেটি হচ্ছে চিরসত্য ঘটনা বা অভ্যাস। এটি যদি ওই সাবঅর্ডিনেট পার্টে বা অন্য অংশে থাকে, তাহলে কিন্তু সেটি সিম্পল প্রেজেন্ট টেন্সেই হবে, সেটি কখনোই পাস্ট টেন্স করা যাবে না। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখে নিই। প্রথম যে উদাহরণটা আছে, হি টোল্ড দ্যাট। এখানে একটু রুলস আমি একটু বলে দিই। টোল্ড এর সাথে কিন্তু কখনোই টু বসে না, টোল্ড এর সাথে টু এটা কিন্তু বসে না। তার টোল্ড এর সাথে টু থাকলেও কিন্তু ভুল হবে, উল্টো দিকে সাইডের পরে কিন্তু টু থাকতে হবে। তো যাই হোক, টোল্ড দ্যাট, তাহলে দ্যাট একটা লিঙ্কার, দ্যাট মানে যে, এই কার পূর্বে বসেছে, এই বাক্যের পূর্বে বসেছে, এই দ্যাট নামক লিঙ্কারটি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যার পূর্বে বসেছে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট অর্থাৎ ডিপেন্ডেন্ট পার্ট, এবং যার সাথে যুক্ত হয়নি অর্থাৎ এই বাক্যের পূর্বে বসেনি, তাহলে এটা হচ্ছে মেইন পার্ট বা মেইন ক্লাস বা মেইন অংশ বা প্রধান অংশ। তো প্রধান অংশ কোন টেন্সে আছে? প্রধান অংশ কিন্তু এখানে পাস্ট টেন্সে আছে। তাহলে কি হবে, দ্যাট এর পরে যে বাক্যটি আছে সেই বাক্যের সাবজেক্টের পর প্রথম ভাগটা কিন্তু আমাদের পাস্ট টেন্স করতে হবে। ওকে, তো সাবজেক্টের পর প্রথম ভাগটা কি আছে? হ্যাজ আছে। তো সাবজেক্টের পরে এই হ্যাজটা আছে, তাহলে এখানে আমি কি করব? হ্যাড করব। বুঝতে পারলাম? এবার দ্বিতীয় যে উদাহরণটা আছে সেটা কি, হি টোল্ড, সে বলল, দ্যাট যে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। মুভস রাউন্ড দ্য সান মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তো সে বলল, এটি মেইন পার্ট, কিন্তু মেইন পার্টে পাস্ট থাকা সত্ত্বেও এটি কিন্তু আমরা এই মুভস, এই জায়গাটা কিন্তু আমরা মুভড, MOVED, এটা কিন্তু আমরা করব না। কেন করব না? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা কিন্তু চিরসত্য ঘটনা, আর চিরসত্য ঘটনা হলে সেখানে কিন্তু কখনোই পাস্ট হওয়া সত্ত্বেও মেইন পার্ট আমরা কিন্তু সেই অংশে, পরের অংশে আমরা কখনোই পাস করতে পারবো না। তো এটা শুধু দ্যাটের বিষয় না, এটা কিন্তু যে কোনো পার্টে হতে পারে, সেটা যে কোনো লিঙ্কার থাকতে পারে। শুধু আমাকে দেখতে হবে পুরো বাক্যের যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট হোক, সেন্টেন্স কমপ্লিশন হোক, সেন্টেন্স এরর কারেকশন হোক, যে কোনো একটা পার্টে যদি কোনো জায়গায় যদি একটা পাস্ট টেন্সের ভার্ব থাকে, তাহলে কিন্তু টোটাল বাক্যটাই কিন্তু আমাদের পাস্ট ভার্ব করতে হবে। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে এবং অনেকবার কিন্তু এটা পরীক্ষায় দেয়, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই ছিল আমাদের এরর ইন টেন্সের কিন্তু আমাদের মূল পার্ট 2 বিষয়। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু ক্লিক করবে, তাহলে সবার পূর্বে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।